নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে আসামে গিয়েছিলেন, ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ, সেই অনুষ্ঠানে যোগ দেন। নুমালীগড়ে একটা ইথানল প্ল্যান্টের উদ্বোধন করেন, তারপর জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি কার্যত বিরোধীদের খোলাখুলি চ্যালেঞ্জ করেছেন। বলছেন, আপনাদের হিম্মত থাকলে আপনারা অনুপ্রবেশকারীদের মদদ দিন, আর কেন্দ্রের এনডিএ সরকারের সংকল্প যে ঘুষপেটিয়াদের দেশ থেকে বার করবে। অর্থাৎ সোজাসুজি চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন কংগ্রেস সহ ইন্ডি জোটের অন্য শরিক দলগুলোর দিকে। দেখুন, লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবসের ভাষণ হোক, তারপরে যে জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, সেখানে অনুপ্রবেশের সমস্যা দেশের নিরাপত্তার পক্ষে যে কতটা বিপজ্জনক সেটা ব্যাখ্যা করেছেন। ঘুষপেটিয়ারা কিভাবে ভারতের এই জনসমুদ্রে মিশে গিয়ে ভারতের পরিকাঠামোর উপর চাপ সৃষ্টি করছে, ভারতের যুবকদের কাজের সুযোগকে সংকুচিত করছে এবং পরিকল্পিতভাবে চক্রান্তের মাধ্যমে জনবিন্যাসকে বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা প্রধানমন্ত্রী বারবার বলেছেন। এবং লালকেল্লার প্রাকার থেকে তিনি ডেমোগ্রাফিক কমিশন গঠনের কথা বলেছেন। এখন এই ডেমোগ্রাফিক কমিশনের কিভাবে হবে, কজন থাকবে, সেই কমিশনের মাথায় কারা থাকবে, সেই কমিশন কতদিনের মধ্যে রিপোর্ট দেবে, সেই কমিশনের কার্যপদ্ধতি কি হবে, কমিশনের সদস্যরা কোথায় কোথায় যাবেন, মাটির বাস্তবতা তারা কোত্থেকে বুঝবেন, এইসব প্রশ্নগুলোর উত্তর এখনো আমরা পাইনি। নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার কমিশন যখন হবে তখন গেজেট নোটিফিকেশন করেই কমিশন গঠন করবে, এবং কমিশনের মাথায় আমার ধারণা সুপ্রিম কোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবে। তাহলে একদিকে দেশ জুড়ে এসআইআর, অন্যদিকে এই ডেমোগ্রাফিক কমিশন। প্রশ্ন হলো, এই অনুপ্রবেশের সমস্যাটা ভারতবর্ষের সব থেকে বেশি কোথায়? অবশ্যই ভারত বাংলাদেশ সীমানায় যে রাজ্যগুলো আছে, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়। বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশি মুসলিমরা এই দেশে প্রবেশ করছে, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। দেখুন, পশ্চিমবঙ্গে তো কাজের সুযোগ কম, এরা বাংলাদেশ থেকে ঢুকে এখান থেকে কিছু কাগজপত্র বার করে ভোটার তালিকায় নাম তুলেছে, তারা নিজেদের দেশ এই ভারতের নাগরিক বলে মনে করেন। ভালো কাজের জন্য তারা অন্যান্য রাজ্যে ছড়িয়ে যাচ্ছেন, যেখানে মজুরি বেশি, সেখানে ভারতীয়রাও যাচ্ছেন। তাহলে ভারতীয় পরিযায়ী শ্রমিক আর বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, তারাও পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যাচ্ছে, সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে, পরিকাঠামোয় চাপ পড়ছে। ভারত বাংলাদেশ 4200 কিলোমিটার সীমান্ত, পশ্চিমবঙ্গে প্রায় 2200 কিলোমিটার। তার মধ্যে 1/4 এখনো বেড়া দেওয়া হয়নি, তার মধ্যে 112 কিলোমিটারে বেড়া দেওয়া যাবে না, 457 কিলোমিটারে বেড়া দেওয়া যাবে। তার মধ্যে 182 কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য যে জমি প্রয়োজন, সেই বাবদ টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়েছে। এখন রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকারকে দেবে, তাহলে কাঁটাতারের বেড়া হবে। আর 112 কিলোমিটারের কোথাও বেড়া দেওয়া যাবে না, কারণ সেখানে ল্যান্ড বর্ডার, রিভারাইন বর্ডার এমন ভাবে আছে, সেখানে বেড়া দেওয়া সম্ভব নয়। আমি উত্তর 24 পরগনা আটঘড়া বলে একটা গ্রামের কথা জানি, রান্নাঘর ভারতে, বসার ঘর বাংলাদেশে। আমি সেখানে গেছি, বোঝাই যাবে না কোনটা ভারত কোনটা বাংলাদেশ। এই কিছু অংশ বাদ দিয়ে অন্য জায়গাতে কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া যাবে। তাহলে এসআইআর হবেই। সুপ্রিম কোর্ট অবজারভেশনে বলেছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন এসআইআর করার সময় যদি কোনো গ্রস ভায়োলেশন করে আইনের, নিয়মের, তাহলে তারা কঠোর পদক্ষেপ বাতিল করে দিতে পারে। এগুলো হচ্ছে অবজারভেশন। অবজারভেশন এবং রায়ের মধ্যে কোনো মিল থাকে না। এতে সংবাদ মাধ্যম খবর করে, অনেক সময় দেখা গেছে 99% ক্ষেত্রে অবজারভেশনে যে কথা বলা হয়, রায় সম্পূর্ণ উল্টো কথা বলা হয়। এসআইআর হবে,
এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা সব নিয়ম কানুন মেনে এসআইআর করবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আধার কার্ডকে 12তম নথি হিসাবে নির্বাচন কমিশন মান্যতা দিয়েছে। আবার সুপ্রিম কোর্ট এটাও বলেছে সেই আধার আসলি না নকলি সেটা নির্বাচন কমিশন যাচাই করে দেখতে পারে। পশ্চিমবঙ্গে এসআইআর হবে দীপাবলির পরে, 1 মাস ব্যাপী এসআইআর হবে, সাজো সাজো রব কমিশনে রাজনৈতিক দলগুলো। তাহলে একদিকে এসআইআর অবশ্যম্ভাবী, অন্যদিকে প্রধানমন্ত্রীর ঘোষণা ডেমোগ্রাফিক কমিশন। এর দুটোর উদ্দেশ্য হলো যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ডিপোর্ট করা। সুপ্রিম কোর্ট কি বলেছে যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার পর তাদের তো আর খোলা ছুট দেওয়া যায় না, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে এবং প্রত্যেক রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। তাহলে ডেমোগ্রাফিক কমিশন বা ডেমোগ্রাফিক মিশনের আওতায় যে পদক্ষেপই কেন্দ্রীয় সরকার নিক না কেন, তার অভিঘাত পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে পড়বে। একদিকে এসআইআর এর আতঙ্কে ভুগছে শাসক, তাদের কনজারভেটিভ এস্টিমেট কম করে 70 লক্ষ নাম বাদ যাবে, বিজেপির দাবি 1 কোটির উপর নাম বাদ যাবে, এবং যে নামগুলো বাদ যাবে তার মধ্যে মৃত ভোটার, 2 জায়গায় নাম তোলা ভোটার, অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নামই থাকবে। এদের অধিকাংশই তৃণমূলের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। তার উপর ডেমোগ্রাফিক কমিশন, মরার উপর খাড়ার ঘা। 24-এর লোকসভার পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তৃণমূল 2% বাড়তি ভোট পেয়েছে, যেটা এগিয়ে আছে। যেটা লোকসভা নির্বাচনে ফারাক ছিল 7%, সেটা কমে দাঁড়িয়েছে 2%। 2024-এ বাংলাদেশে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান, তারপর আপনার মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, পেহেলগামে বেছে বেছে হিন্দু পর্যটকদের খুন করা, প্রত্যুত্তরে অপারেশন সিন্দুর, হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে। এখনই পশ্চিমবঙ্গে 60% হিন্দু বিজেপিকে ভোট দেয়, লোকসভায় সেটা ছিল 56%। যতদিন যাবে হিন্দু কনসলিডেশন বাড়বে, আরো 2-3% হিন্দু কনসলিডেশন হলেই পশ্চিমবঙ্গের ক্ষমতার ভরকেন্দ্রটাই বদলে যাবে। তাই ত্রাহি মধুসূদন দশা, একদিকে এসআইআর, অন্যদিকে ওই ডেমোগ্রাফিক কমিশন। দেখুন, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ইন্ডিজোট তাকে গালমন্দ করে, বলে তিনি তো কংগ্রেসে ছিলেন, বিজেপিতে গিয়ে এখন বেশি বেশি বিজেপি হয়ে গেছে। হেমন্ত বিশ্ব শর্মার সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার কোনোদিন নেবে না। আসামে ধরুন একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ কোন ভিন্ন সম্প্রদায়ের মানুষকে এমনি এমনি সম্পত্তি বিক্রি করতে পারবেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তিনি বিক্রি করতে চাইছেন, তাকে আবেদন করতে হবে, পুলিশ ভেরিফিকেশন হবে, স্পেশাল ব্রাঞ্চ আসবে। যিনি কিনছেন ভিন্ন ধর্মাবলম্বী, তার টাকার উৎস কি, তার ব্যাকগ্রাউন্ড কি, কবে থেকে তিনি আসামে আছেন, সবগুলো যাচাই করে সবুজ সংকেত সরকারের পক্ষ থেকে দেয়া হলেই এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে সম্পত্তি বিক্রি করতে পারবেন। অনেকে বলছেন এটা সংবিধানের মূল ভাবনার পরিপন্থী। আসাম সরকার কিন্তু বলছে না যে বিক্রি করতে পারবে না, বিক্রি করতে পারবে, কিন্তু কতগুলো কন্ডিশন মানতে হবে এবং কতগুলো পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। গেল রব উঠছে কেন? আসামের জনবিন্যাস বদলানোর ছক তো আজকের নয়, দীর্ঘদিন ধরে। 71 সালে একটা তারিখ দেওয়া হয়েছিল, তার মধ্যে থেকে যারা বাংলাদেশ থেকে এসছেন তারা আসামের নাগরিক, তারপর কাউকে আর আসামের নাগরিক হিসেবে দেশের নাগরিক হিসেবে বিবেচনা হবে না। এটাই তো ঘোষিত অবস্থান ছিল। আসামের জনবিন্যাসের উপর চাপ পড়ছে, বদলে যাচ্ছে। অসমিয়ারাই নিজ ভূমি পরবাসী হবেন বলে হিমন্ত বিশ্ব শর্মা বলছেন, এবং এটা যে খুব অসঙ্গত তার দাবি তা কিন্তু নয়। এবং এই পদক্ষেপকে অনেকে বলছেন বৈপ্লবিক পদক্ষেপ।
আমার চেনা পরিচিত কয়েকজন আছেন, বহরমপুর শহরে থাকেন দীর্ঘদিন। তারা বলছেন যে আমরা যদি বাড়ি বিক্রি করতে চাই, যে আশেপাশের গ্রাম থেকে ভিন্ন ধর্মের মানুষ এসে বলছেন আমাদের এই বাড়িটা বিক্রি করতে হবে। অনেকে করে দিচ্ছেন চাপের মুখে, আবার অনেকে করতে চাইছেন না। তাহলে বহরমপুর শহর, সেখানেও কিন্তু জনবিন্যাসের বদল হচ্ছে, অন্যান্য জায়গাতেও হচ্ছে। হেমন্ত বিশ্ব শর্মা আসামেও এটা হচ্ছে, সেই জন্য তিনি এই পদক্ষেপ নিচ্ছেন। বিতর্ক হবে জেনেও পদক্ষেপ নিয়েছেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত। তাহলে জনবিন্যাসের বদল এটা কিন্তু বড় সমস্যা, বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার প্রধান সহকারী মাহফুজ কি বলেছিল, হিজবুত তাহরিরের এই জঙ্গিটা, যে এন্টায়ার নর্থ ইস্ট, পশ্চিমবঙ্গ, বিহার নিয়ে বৃহত্তর বাংলাদেশ তৈরি করতে হবে, তা না হলে নাকি বাংলাদেশ দেশটার কোনো অস্তিত্বই থাকে না। সে একটা নতুন বাংলাদেশের ম্যাপ পর্যন্ত সমাজ মাধ্যমে দিয়ে দিয়েছিল। সুদি ইউনুস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার, সেই ছেলেটাকে কিন্তু এখনো তার সহকারী হিসাবে তাড়ায়নি। মায়াপুর ছিল অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। ইউনুস নিজে আমেরিকায় ক্লিন্টন ফাউন্ডেশনের সবাই গিয়ে বলেছে। তাহলে বাংলাদেশের শাসকদের মানসিকতা হচ্ছে এই, আইএসআই এর মদত আছে। পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির কি বলেছেন, এবার ভারতকে আক্রমণ করা হবে ভারতের পূর্ব প্রান্ত দিয়ে, মানে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে নিশানা করা হবে। চিকেন নেক স্পর্শকাতর জায়গা, লালবনিয়াডে পরিত্যক্ত এয়ার স্ট্রিপ বাংলাদেশ ঢেলে সাজাচ্ছে, পাকিস্তান সেনা মদত দিচ্ছে, আইএসআই এর কার্যকলাপ বেড়েছে। আনসার আল্লাহ বাংলার প্রধান জসিম উদ্দিন রহমানি খোলাখুলি ভারতকে হুমকি দিচ্ছে। এই তো পরিস্থিতি। তাহলে জনবিন্যাস যদি বদলায়, তাহলে আমাদের নিরাপত্তার পক্ষে এটা অশনি সংকেত। তাই যে কোনো মূল্যে এই জনবিন্যাসের পরিবর্তনকে রুখতে হবে। ভাম, মাকু, সেকু, ভণ্ডগুলো নানা রকম কথা বলবেন, কিন্তু জল আমাদের মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে। আমরা কিন্তু নতুন করে নিজ ভূমে পরবাসী হতে চাই না। রাজ্যের শাসক কোনো পদক্ষেপ নেবে না, তাহলে ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতেই ব্যস্ত। কিন্তু একদিকে এসআইআর, অন্যদিকে ডেমোগ্রাফিক কমিশন, এই দুয়ের সাঁড়াশি চাপে শাসকের এখন ত্রাহি মধুসূদন দশা।